গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমুর রূপালী রাত্রি। আজ থাকছে ৩য় পর্ব। খাওয়ার মতো স্থূল ব্যাপারও যে এত দৃষ্টিনন্দন হতে পারে ভাবিনি। আরিফ খাচ্ছে, আমি মুগ্ধ হয়ে দেখছি। মনে হচ্ছে পোলাওয়ের প্রতিটি দানার স্বাদ সে আলাদা করে পাচ্ছে। হাড্ডি চুষছে, আনন্দে তার চোখ বন্ধ হয়ে আসছে। খাওয়ার মাঝখানে একটা আস্ত পেঁয়াজ নিয়ে কচকচ করে চিবিয়ে ফেলল। গাঢ় স্বরে বলল, পেঁয়াজের রস হজমের সহায়ক। ভরপেট বিরিয়ানি খাবার পর 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ চিবিয়ে খেয়ে ফেলবি, দেখবি আধ ঘন্টার মধ্যে আবার খিদে পেয়েছে। আমার অবশ্য হজমের সমস্যা নেই। বিরিয়ানি পর্ব 3 প্লেট, আর ছিল না। শেষ হবার পর এক বাটি স্যুপের মতো তরল পদার্থ এলো। স্যুপের উপর গোলমরিচের গুঁড়া ভাসছে, কুচি কুচি করে কাটা কাঁচামরিচ ভাসছে। আরিফ বাটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। স্যুপের বাটির দিকে এমন মুগ্ধ প্রেমপূর্ণ দৃষ্টিতে এর আগে কি কেউ তাকিয়েছে? মনে হয় না। আমি বললাম, জিনিসটা কি? আরিফ গাঢ় স্বরে বলল, কাচ্চি রসা। কাচ্চি রসা মানে? এর নাম তো আগে কখনো শুনিনি। শুনবি কি করে? আমার দেয়া নাম। অসাধারণ একটা জিনিস। কাচ্চি বিরিয়ানির তেল চুইয়ে চুইয়ে পাতিলের নিচে জমা হয়। হাই প্রোটিন, খেতে অমৃত। হঠাৎ একদিন আবিষ্কার করলাম সেও এক ইতিহাস। শুনবি? বল শুনি। কিসমত নামে পুরনো ঢাকায় একটা রেস্টুরেন্ট আছে। সেখানে বিরিয়ানি খাচ্ছি, হঠাৎ দেখি বাবুর্চি পাতিল থেকে তেল নিংড়ে ফেলে দিচ্ছে। আমি ভাবলাম খেয়ে দেখি জিনিসটা কেমন। খারাপ কথা তো না। ঘি প্লাস গোস্তের নির্যাস প্লাস পোলাওয়ের চালের নির্যাস। 1 চামচ মুখে দিয়ে বিশ্বাস কর দোস্ত, আমার কলিজে ঠান্ডা হয়ে গেল। সেই থেকে নিয়মিত খাচ্ছি। চেখে দেখবি একটু? না, থাক, রোগা পেটে সহ্য হবে না। ব্যাঙাচি গম্ভীর তৃপ্তিতে কাচ্চি রসার বাটিতে চুমুক দিল। লম্বা চুমুক না, ধীরে লয়ের চুমুক, যেন প্রতিটি বিন্দুর স্বাদ আলাদা আলাদাভাবে নিচ্ছে। তার চোখ বন্ধ, মাথা সামান্য দুলছে, যেন কোনো সঙ্গীত রসিক বিভথেনের 5th সিম্ফনি শুনছে। আরিফ হঠাৎ চোখ খুলে গোপন কোনো সংবাদ দেবার মতো করে বলল, মিরপুরে বিহারিদের একটা দোকান আছে, খাসির চাপ বানায়। এমন চাপ বেহেস্তের বাবুর্চিও বানাতে পারবে না। তোকে একদিন নিয়ে যাব। আজই নিয়ে যেতাম, ওরা আবার বাকিতে দেয় না। কি কি সব মশলা দিয়ে চাপটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখে, তারপর ডোবা তেলে ভাজে। মশলার মধ্যেই কারিগরি। খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো প্রসঙ্গ নিয়ে তুই কথা বলিস না? বলবো না কেন? বলি, তবে বলতে ভালো লাগে না। খাওয়ার জন্য মরতে বসেছি। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, শরীর ভর্তি চর্বি, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, লিভার ড্যামেজড, ফ্যাটি লিভার, কিডনির সমস্যা। হয়তো আর বছরখানেক বাঁচব। যার জন্য মরতে বসলাম তারে নিয়েই কথা বলি। কাচ্চি রসা খেয়েছি, এখন তার এফেক্ট কী হয় দেখ। তাকিয়ে থাক আমার দিকে। আমি তাকিয়ে আছি। ব্যাঙাচি ঘামতে শুরু করেছে। ফোঁটা ফোঁটা ঘাম না, বৃষ্টির ধারার মতো ঘাম নেমে আসছে। একটা বড় ফ্লোর ফ্যান তার দিকে দিয়ে দেওয়া হয়েছে। পাখা ফুল স্পিডে ঘুরছে। ব্যাঙাচি ক্লান্ত গলায় বলল, এই রকম ঘাম চলবে আধ ঘন্টার মতো, তারপর শরীর নেতিয়ে যাবে। তখন ঘন্টাখানেক শুয়ে থাকতে হবে। তুই চলে যা, এদের এখানে বিছানা আছে, আমি শুয়ে থাকব। চলে যাব? অবশ্যই চলে যাবি। এই নে, কার্ডটা রেখে দে, বাসার ঠিকানা আছে। সন্ধ্যার পর চলে আসিস, তোকে স্যান্ডেল কিনে দেব। আমার হাতে তো এরা টাকা পয়সা দেয় না। তোর ভাবিকে বলবো স্যান্ডেল কিনে দিতে। তুই খালি পায়ে হাঁটছিস দেখে খুবই মনে কষ্ট পেয়েছি। ক্লাসের কত অগামগা বগা কোটিপতি হয়ে গেল, আর তুই খালি পায়ে হাঁটাহাঁটি করছিস। তুই কথা বলিস না, চুপ করে থাক। কথা বলতে তোর কষ্ট হচ্ছে। কষ্ট তো হচ্ছেই। তোর কোনো কার্ড আছে? না। জিজ্ঞেস করাই ভুল হয়েছে। খালি পায়ে যে হাঁটে তার আবার কার্ড কি? যাই হোক, আমারটা রেখে দে। সন্ধ্যার পর বাসায় চলে আসবি। দারোয়ান ঢুকতে না দিলে কার্ড দেখাবি, স্ট্রেট আমার কাছে নিয়ে যাবে। দারোয়ানকে বলা আছে, অপরিচিতদের মধ্যে যারা আমার কার্ড দেখাবে শুধু তাকেই ঢুকতে দেবে। তুই কি খুব মালদার পার্টি নাকি? কার্ডটা দেখ, কার্ড দেখলেই বুঝবি। আর দোষ শোন,
তোকে আমি সাহায্য করব, ওয়ার্ড অফ অনার। ওই লোককে খুঁজে বের করব। ব্যাঙাচির ঘাম আরও বেড়ে গেল। তাকে ওই অবস্থায় রেখে আমি চলে এলাম, হাতে ব্যাঙাচির কার্ড। হ্যান্ডশেকের বদলে কার্ড শেক। কিছুদিন পর কার্ড কালচারের আরও উন্নতি হবে বলে আমার ধারণা। সন্ধ্যাবেলা ভিক্ষুক মেসকান্দার মিয়ার অবস্থানের জায়গাটির কাছে গেলাম। মেসকান্দার আমাকে দেখে বিরক্ত ভঙ্গিতে তাকালো। আমি মধুর গলায় বললাম, কেমন আছো মেসকান্দার? সে জবাব দিল না, পিচ করে থুতু ফেলল। থুতু পড়ল পাথরটার উপরে। আমি বললাম, মেসকান্দার, আজ হলো 21 তারিখ। তুমি তারিখ জানতে চাও? কাজেই আমি ঠিক করে রেখেছি রোজ এসে তোমাকে জানিয়ে যাব। মেসকান্দার এক চোখে তাকিয়ে আছে। এক চোখের দৃষ্টি এমনিতেই তীক্ষ্ণ হয়, আজ আরও তীক্ষ্ণ লাগছে। মেসকান্দার বিড়ি বের করে ধরালো। আমি অমায়িক গলায় বললাম, আমাকে একটা বিড়ি দাও তো। মেসকান্দার বিরক্ত গলায় বলল, কেন আমারে ত্যক্ত করতেছেন? আমি আপনার কি ক্ষতি করছি? বলতে বলতে আমি বললাম, পাথরের উপর থুতু ফেলো না। আমি ঠিক করেছি এই পাথরটায় আমি আমার এক বন্ধুকে উপহার দেব। সে সর্বভুক। হাতুড়ি দিয়ে পাথর ভেঙে টুকরো টুকরো করে সে খেয়ে ফেলবে। একটা সিরকা দেবে, কিছু লবণ, কিছু গোলমরিচ, পাথরের চাটনি। মেসকান্দার কঠিন চোখে তাকিয়ে আছে। তার হাতের বিড়ি নিভে গেছে, কিন্তু চোখে আগুন জ্বলছে। আমি ইয়াকুব সাহেবকে স্বপ্নে দেখলাম। ভদ্রলোকের কেমন মমি মমি চেহারা। তার চোখেও কোনো সমস্যা আছে। সারাক্ষণ পিটপিট করে চোখের পাতা ফেলছেন। সাবাসনের মতো শির দ্বারা সোজা করে আমার বিছানায় বসে আছেন। খালি গা বেয়ে ঘাম পড়ছে, অথচ শীতকাল। আমি চাদর গায়ে স্বপ্নের ভিতর কাঁপছি। ইয়াকুব সাহেব মাঝে মাঝে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। খালি গায়ের কারণে তার পাঁজরের সব হাড় দেখা যাচ্ছে। পাঁজর বের করা বৃদ্ধের মূর্তির সঙ্গে কিছু মিল আছে। বুদ্ধদেবের কানের মতো বড় বড় কান, টানা টানা চোখ। আমি বললাম, ইয়াকুব সাহেব না? তিনি বললেন, জি জনাব, আমার নাম ইয়াকুব। আপনাকে কদিন ধরেই খুঁজে বেড়াচ্ছি। কেমন আছেন? জি ভালো। ধ্যান করছিলেন নাকি? অনেকটা সেরকমই। সরি, আপনার ধ্যান ভাঙালাম। না, ঠিক আছে। আপনি আসল ইয়াকুব তো? আপনার বাবার নাম কি? বাবার নাম শ্রী সোলাইমান। নামের আগে শ্রী বসাচ্ছেন কেন? আপনি মুসলমান না? জি না, আমাদের মানব ধর্ম। ও আচ্ছা, মানব ধর্ম। মানব ধর্মের নামের আগে শ্রী বসানো যায়, আবার জনাবও বসানো যায়। আপনার যা ভালো লাগে তাই বসাতে পারেন। জানতাম না। ইয়াকুব সাহেব ধ্যানস্থ হয়ে পড়লেন, চোখ বন্ধ। আমি ইতস্তত করে বললাম, ধ্যান করে কিছু পাচ্ছেন? কিছু পাওয়ার জন্য তো ধ্যান করছি না, মনের শান্তির জন্য ধ্যান করছি। শান্তি পাচ্ছেন? এখনও পাচ্ছি না, তবে পাব। ইয়াকুব সাহেব। জি। আপনার ঠান্ডা লাগছে না? জি, একটু লাগছে। আমার চাদরটা কি আপনার গায়ে জড়িয়ে দেব? দিতে পারেন, তবে আপনার তো ঠান্ডা লাগবে। ঠান্ডায় আমার কষ্ট হয় না। ঠান্ডা সহ্য করার মন্ত্র আমাকে আমার বাবা শিখিয়ে গেছেন। মন্ত্রটা কি? আপনাকে বলা যাবে না। গুরুমুখী গুপ্তবিদ্যা। আপনাকে বললে বিদ্যা চলে যাবে। তাহলে বলার দরকার নেই। চাদরটা গায়ে জড়িয়ে দিন। ভালো ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা জানলে খালি গায়ে ধ্যানে বসতাম না। মিস্টেক হয়ে গেছে। আমি ইয়াকুব সাহেবের গায়ে চাদর জড়িয়ে দিলাম। স্বপ্নের মধ্যেই শীতে আমার নিজের শরীর জমে গেল এবং আমি জেগে উঠে দেখি গায়ের লেপ মেঝেতে পড়ে আছে। আমি ঠকঠক করে কাঁপছি। এবছর আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কদিন আগেই গরম ছিল, এখন আবার শীত নেমে গেছে। ভয়াবহ শীত, শৈত্যপ্রবাহ চলছে। নেতাদের খুব সুবিধা হয়েছে। করুণ মুখ করে লঞ্চঘাট, লঞ্চ টার্মিনাল, গাবতলীতে শীতের কাপড় বিলি করতে পারছেন। সেই ছবি টিভিতে দেখানো হচ্ছে। পত্রিকায় সচিত্র সংবাদ ছাপা হচ্ছে। ছবির ক্যাপশন, শীতার্ত মায়ের মুখে হাসি। দেখা যাচ্ছে মা একজন খালি গায়ের শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা এবং শিশু দুজনের মুখ ভর্তি হাসি। দুজনেই কম্বলের দিকে হাত বাড়িয়ে আছে। সবাই খুশি, নেতা খুশি, তিনি কম্বল দেওয়ার সুযোগ পাচ্ছেন। মা এবং শিশু খুশি, তারা কম্বল পাচ্ছে। ফটোগ্রাফার খুশি, দারুণ একটা ছবি তোলা গেল। মেঝে থেকে লেপ তুলতে গিয়ে আমি ছোটোখাটো একটা শখের মতো পেলাম। আমার ঘরে 22-23 বছরের একটা মেয়ে পায়ের কাছে চেয়ারে চুপচাপ বসে আছে। মেয়েটা প্রিন্টের একটা শাড়ি পরেছে। শীতের জন্য মাথায় স্কার্ফ বাঁধা।
মেয়েটাকে সুন্দর দেখাচ্ছে বললে ভুল হবে, অপূর্ব লাগছে বললেও কম বলা হয়। স্বপ্নদৃশ্যের মেয়েরাই এত সুন্দর হয়। একটু আগে স্বপ্নে ইয়াকুবকে দেখেছি। এই মেয়েটিকেও স্বপ্নে দেখছি না তো? আজ বোধহয় আমার স্বপ্ন দেখার দিন। না, স্বপ্ন না। মেয়েটার গা থেকে সেন্টের গন্ধ আসছে। স্বপ্নদৃশ্যে গন্ধ থাকে না। মেয়েটার চোখ ভর্তি বিস্ময়, ঠোঁট চেপে সে হাসছে। ঘুমের মধ্যে আমি হাস্যকর কোনো কাণ্ড করেছি কি না কে জানে। শান্ত চেহারার মেয়ে, নিশ্চয়ই কোনো বাড়ির বড় মেয়ে, যার অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে। ভাই বোনগুলো দুষ্ট। এদের সবাইকে সামলে সুমলে রাখতে হয়। এই ধরনের বাড়ির বড় মেয়েদের চেহারা এরকম হয়। এরা মেয়ে হিসেবে খুবই ভালো। শুধু সমস্যা একটাই, এরা সবাইকে ছোট ভাই বোনের মতো দেখে। আমার যদি ঘুম ভেঙে না যেত আমি নিশ্চিত সে মেঝে থেকে লেপ তুলে আমার গায়ে দিয়ে দিত, মাথার নিচের বালিশ ঠিকঠাক করে দিত। আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি, মেয়েটা কে হতে পারে? নিশ্চয়ই আমার পরিচিত। পরিচিত না হলে ঘরে ঢুকবে না। দরজা খোলা থাকলেও উকি দিয়ে দেখেই দরজায় টোকা দেবে। মেয়েটি হাসি মুখে বলল, আপনি বোধহয় আমাকে দেখে খুবই বিস্মিত হচ্ছেন। ভাবছেন কে না কে, অভদ্রের মতো ঘুমন্ত মানুষের ঘরে বসে আছি। আমি লেপ দিয়ে গা ঢাকতে ঢাকতে বললাম, আমি মোটেই বিস্মিত হচ্ছি না। আপনাকে দেখে ভালো লাগছে। অপরিচিত একজন মানুষ ঘরে ঢুকে বসে আছে, তারপরেও বিস্মিত হচ্ছেন না? না, কারণ আপনি মোটেই অপরিচিত নন। আপনি হলেন তামান্না, ফাতেমা খালার পিয়ে। মেয়েটা নিজে এবার বিস্মিত হয়ে বলল, বুঝলেন কি করে? আমার আধ্যাত্মিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে টের পাচ্ছি। খালা আপনাকে আমার অলৌকিক ক্ষমতা সম্পর্কে কিছু বলেনি? বলেছেন। আপনি বিশ্বাস করেননি? জি না, এখনও করছি না। আপনি অনুমান করে বলেছেন আমি তামান্না। এমন কোনো জটিল অনুমানও না, সহজ অঙ্ক। 2 2 4। ঠিক বলেছেন। আমার নিজেরও ধারণা আমার কোনো ক্ষমতা নেই, তবে অনেকের ধারণা খুব প্রবলভাবেই আছে। আপনার ম্যাডাম অর্থাৎ ফাতেমা খালা তাদের মধ্যে একজন। আমি ম্যাডামের একটা চিঠি নিয়ে এসেছি। আপনাকে পাঠালো কেন? খালার টাই পরা ম্যানেজার কোথায়? বুলবুল ভাইয়া? উনি আছেন, তারপরেও আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। যাই হোক, এই নিন চিঠি। আপনি চিঠি পড়ুন, আমি চললাম। চিঠি শেষ না হওয়া পর্যন্ত বসুন, হয়তো চিঠিতে জরুরি কিছু আছে, আপনাকে দিয়েই জবাব পাঠাতে হবে। আচ্ছা, আপনি চিঠি পড়ুন, আমি বসছি। আপনি কি দরজা খুলে রেখে ঘুমান? চোর ঢোকে না? ঢোকে। আমার ঘরের জিনিসপত্র দেখে লজ্জা পেয়ে চলে যায়। চোরদেরও কিন্তু চক্ষু লজ্জা আছে। ঘর খোলা রেখে ঘুমান কেন? চোরদের লজ্জা দেবার জন্য? তা না, আমার বাবা আমাকে খোলা মাঠে ঘুমোতে বলেছেন। খোলা মাঠের বিকল্প হিসেবে খোলা ঘর। আমি চিঠি পড়া শুরু করেছি। তামান্না আর চোখে আমাকে দেখছে। মনে হচ্ছে আমার চিঠি পড়া দেখে সে মজা পাচ্ছে। খালা তার দুর্বোধ্য হাতের লেখায় লিখেছেন, হিমু, তুই যে গেলি আর তো দেখা নাই। একদিন শুধু টেলিফোনে হড়বড় করে কী সব বললি। মাথার যন্ত্রণায় সব বুঝতেও পারলাম না। ইয়াকুবকে খোঁজার ব্যাপারে কি করছিস আমাকে জানাবি না? নাকি ভুলেই গেছিস যে তোকে একটা দায়িত্ব দিয়েছি? তোর চশমা, চাদর, নতুন পাঞ্জাবি সব তো ফেলে গেলি। ওই দিন একটা ভুলও করেছি। ইয়াকুবকে খুঁজে বের করার জন্য তোকে কিছু খরচ দেব বলে ভেবে রেখেছিলাম। সেদিন যাওয়ার সময় তুই এমন তাড়াহুড়া শুরু করলি যে খরচ দেবার কথাটাই মাথা থেকে দূর হয়ে গেল। তুই রবি সোম এই 2 দিন বাদ দিয়ে যে কোনো দিন একদিনে চলে আয়। ম্যানেজারকে না পাঠিয়ে ইচ্ছে করে তামান্নাকে পাঠালাম, যাতে তোর সঙ্গে পরিচয় হয়। কৌশলটা ভালো করে নি। মেয়েটা নিশ্চয়ই তোর পছন্দ হয়েছে। পছন্দ হবার মতোই মেয়ে। দেখতে খুব সুন্দর, তাই না? রংটা শুধু যদি আর 1 পোঁচ সাদা হতো তাহলে আর চোখ ফেরানো যেত না। মেয়েটা যে এত সুন্দর এটা তোকে ইচ্ছে করে আগে জানাইনি। বরং ইচ্ছা করে বলেছি মেয়েটা ডাউন টাইপ। আগে জানিয়ে রাখলে তুই কল্পনায় উর্বশী বা মেনকা ভেবে রাখতি। তখন আর তামান্নাকে এখন যত সুন্দর লাগছে তখন তত সুন্দর লাগতো না। হিমু, তোকে আল্লাহর দোহাই লাগে, তুই এমন কিছু করিস না যেন মেয়েটা চিরদিনের জন্য তোর প্রতি বিরূপ হয়ে যায়। তোর আচার আচরণ, কথাবার্তা কিছুই ভালো না। তোর টাইপের ছেলেদের কাছ থেকে মেয়েরা 100 হাত দূরে থাকে।
কাজেই ইচ্ছার বিরুদ্ধে হলেও মেয়েরা যেসব আচরণ পছন্দ করে সেরকম আচরণ করবি। আমি রিডার ডাইজেস্টে পড়েছি মেয়েরা অ্যাটেনশন খুব পছন্দ করে। তুই এমন ভাব করবি যেন তামান্নার ধারণা হয় তুই তার দিকে খুব অ্যাটেনশন দিচ্ছিস। তোর ফাজলামি ধরনের রসিকতাগুলো অবশ্যই করবি না। মেয়েরা রসিকতা পছন্দ করে না। এটাও রিডার্স ডাইজেস্টে পড়েছি। মেয়েরা সিরিয়াস টাইপ পুরুষ পছন্দ করে। যারা রসিকতা করে মেয়েরা তাকে ছ্যাবলা ভাবে। আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তোর খালু তোকে খুব পছন্দ করত, এজন্যই তোর জন্য আমার কিছু করতে ইচ্ছা করে। যদিও খুব ভালো করে জানি যে মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে তার জীবনটা ছারখার হয়ে যাবে। তুই ভালো থাকিস। ইয়াকুবের ব্যাপারটা মনে রাখবি। আমি খুব টেনশনে আছি। ওই ব্যাপার কথা ভাবতে ভাবতে আমার পেটে গ্যাস হচ্ছে। গ্যাসের চিকিৎসার জন্য দেশের বাইরে যাব। সিঙ্গাপুরে আমেরিকান হসপিটালটা নাকি খুব ভালো। আরেকটা হসপিটাল আছে এলিজাবেথ হসপিটাল। দুটার একটায় যাব। এখনও ফাইনাল করিনি। আচ্ছা হিমু শোন, তুই কি আমার সঙ্গে যাবি? তুই তো দেশের বাইরে কখনো যাসনি। এই ফাঁকে বিদেশ দেখা হলো। আমি ঠিক করে রেখেছি তামান্নাকে সঙ্গে নিয়ে যাব। তুই যদি সঙ্গে থাকিস তাহলে ভালোই হয়। মাঝে মধ্যে তামান্নাকে নিয়ে শপিং গেলি বা দুজনে মিলে ছবি দেখলি, এইভাবে মেয়েটার সঙ্গে তোর ভাব হতে পারে। যাই হোক, অনেক কথা লিখে ফেললাম। ভালো থাকিস। তোর ফাতেমা খালা। চিঠি শেষ করে আমি তামান্নার দিকে তাকালাম। সে আগের মতোই মিটিমিটি করে হাসছে। এখন মাথা থেকে স্কার্ফ খুলে ফেলেছে। স্কার্ফ খোলার জন্য তাকে আরও সুন্দর লাগছে। তার মাথা ভর্তি ফুলানো ফাঁপানো চুল। তামান্না যদি ছেলে হতো তাহলে নাপিতরা তার চুল কেটে খুব মজা পেত। গোছা গোছা চুল কাটা হবে, শব্দ হবে কচ কচ কচ। আমি বললাম, আপনি চিঠিটা পড়েছেন তাই না? তামান্না হকচকে গিয়ে বলল, জি। দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না। ম্যাডাম বিশ্বাস করে এই চিঠি আমার হাতে পাঠিয়েছেন। আমি বিশ্বাসভঙ্গের কারণ হয়েছি। পড়লেন কেন? ম্যাডামের সব চিঠিপত্র আসলে আমি লিখে দেই। উনি শুধু সই করেন। এই চিঠিটা উনি নিজে অনেক সময় নিয়ে লিখলেন। নিজেই খামের মুখ বন্ধ করলেন। খামের মুখ ঠিকমতো বন্ধ হয়েছে কিনা নানানভাবে পরীক্ষা করলেন। এতে আমার কৌতূহল খুব বেড়ে গেল এবং কী জন্য জানি আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম চিঠিটায় আমার প্রসঙ্গে লেখা আছে। সেই কারণেই খুলে পড়েছি। আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি খুবই লজ্জিত। চা খাবেন? জি না, চা খাবো না। কফি খাবেন? তামান্না তাকিয়ে রইল। আমি বললাম, খালা আপনার প্রতি অ্যাটেনশন দিতে বলেছেন, এজন্যই চা কফির কথা জিজ্ঞেস করছি। জি না, কফিও খাবো না। ঠান্ডা কিছু, পেপসি বা কোক কিংবা লাচ্ছি? তামান্না হেসে ফেলল, শব্দ করে হাসি। হেসেই বোধহয় তার মনে হলো হাসা ঠিক হয়নি। সে গম্ভীর হতে চেষ্টা করল। মানুষের চরিত্রে তরল ভাব চলে এলে তাকে সঙ্গে সঙ্গে কঠিন করা সহজসাধ্য না। মেয়েটা গম্ভীর হতে চেষ্টা করছে, পারছে না। আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসি। তারপর চলুন বোটানিক্যাল গার্ডেনে দেখে আসি, নাকি চন্দ্রিমা উদ্যানে যেতে চান? বিবাহপূর্ব প্রেমের জন্য চন্দ্রিমা উদ্যান ভালো। তামান্না আবারও হেসে উঠল। মেয়েটা ভালো হাসতে পারে, কিংবা এও হতে পারে যে সে যে পরিবেশে বাস করে সেখানে হাসার সুযোগ তেমন নেই। অনেক দিন পর মন খুলে হাসতে পারছে। তামান্না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, চা দিতে বলি, চা খান? জি আচ্ছা। 3 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারবেন? তামান্না অবাক হয়ে বলল, চোখ বন্ধ করতে হবে কেন? আমি খালি গায়ে লেপের ভিতর বসে আছি। চোখটা বন্ধ করলে লেপটা ফেলে দিয়ে শার্ট গায়ে দিতে পারি। সুন্দরী একটা মেয়ের সামনে খালি গা হওয়া অসম্ভব ব্যাপার। আমি আজ চলে যাই, আরেকদিন এসে চা খাবো। আচ্ছা ঠিক আছে। তামান্না উঠে দাঁড়ালো, মাথায় স্কার্ফ পরল, আবার বসে পড়ল। সে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, সিরিয়াস ধরনের কোনো কথা। ছেলেরা হুটহাট করে সিরিয়াস কথা বলে ফেলতে পারে, মেয়েরা পারে না। তাদের সিরিয়াস কথার জন্য সামান্য হলেও আয়োজন লাগে। তামান্না সে আয়োজন করছে। কি বলবে তা আমি মনে মনে আন্দাজ করতে পারছি। হিমু সাহেব? জি। ম্যাডাম আপনার সম্পর্কে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছেন। আমি ম্যাডামের কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছি। ধরে নিচ্ছি উনি সত্যি কথাই বলেছেন। কিন্তু
আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব না, তাই তো? জি। আমাকে বিয়ে দেবার দায়িত্ব ম্যাডামকে দেয়া হয়নি। উনি আগ বাড়িয়ে সেই দায়িত্ব কেন নিতে চাচ্ছেন তাও জানি না। বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। উনি কেন আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন? আমি কি খালাকে নিষেধ করে দেব? না, ম্যাডাম বিরক্ত হবেন। আমি কিছুতেই ম্যাডামকে বিরক্ত করতে চাই না। ওনার মতের বাইরে গেলেই আমার চাকরি চলে যাবে। ভাই বোন নিয়ে আমি পথে বসব। কী যে করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা পরামর্শ দেই? দিন। মনে করুন আপনি হাওরের মাঝখানে নৌকা নিয়ে আছেন। দুর্ঘটনায় আপনার হাত থেকে বৈঠা পড়ে গেছে। আপনার নৌকায় পাল ছাড়া কিছু নেই। এ অবস্থায় আপনার প্রধান কর্তব্য হচ্ছে হাওর পাড়ি দেওয়া। কোথায় গিয়ে ঠেকবে সেটা বড় কথা নয়, হাওর পাড়ি দেওয়া বড় কথা। কাজেই আপনাকে যেদিকে হাওয়া সেদিকে পাল দিতে হবে। আপনার ম্যাডাম হচ্ছেন হাওয়া। হাওয়া যেদিকে বইছে সেদিকে পাল তুলে দিন। আপনাকে বিয়ে করতে বলছেন? তা বলছি না। খালার সব কথায় সায় দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাবেন। বিয়ের পিঁড়িতে বসে হঠাৎ বলবেন, একটু বাথরুমে যেতে হবে, এই বলে পগার পার। রসিকতা করছেন? মোটেই রসিকতা করছি না। বিয়ে নিয়ে একটা পাতানো খেলা খেলতে আমি রাজি আছি। তামান্না উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনাকে কোনো কিছুতে রাজিও হতে হবে না, অরাজিও হতে হবে না। আমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। আমার সমস্যার সমাধান সবসময় আমি নিজে করেছি, এখনও তাই করব। জি আচ্ছা। আপনি শুধু দয়া করে এখন আপনার সঙ্গে যেসব কথা হলো তা খালাকে বলবেন না। জি আচ্ছা। তামান্না ক্লান্ত ভঙ্গিতে চলে গেল। হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটার উপর রাগ হচ্ছে। অথচ রাগ লাগার তো কোনো কারণ নেই। আমার অবচেতন মন কি চাচ্ছিল এই মেয়েটির সঙ্গে আমার ভাব হোক? হাসি ঠাট্টা করে বললেও কি মনের একটা অংশ সত্যি সত্যি চাচ্ছে যে তাকে নিয়ে আমি চন্দ্রিমা উদ্যানে হাঁটতে বের হই? আমার বাবা তার পুত্রের জন্য লিখিতভাবে যে উপদেশগুলো রেখে গেছেন সেখানে বারবার আমাকে একটি ব্যাপারে সাবধান করা হয়েছে। বাবা হিমালয়। হিন্দু নারী সম্পর্কে একটি বহুল প্রচলিত লোক শ্লোক আছে, পুরল কন্যা উড়ল ছাই, তবেই কন্যার গুণ পাই। অর্থাৎ কন্যার দাহকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তার গুণকীর্তন করা যাবে না। মৃত্যুর আগ মুহূর্তেও তার পা পিছলাতে পারে, সে ধরা দিতে পারে প্রলোভনের ফাঁদে, পা রাখতে পারে চোরাবালিতে। এটা শুধু হিন্দু মেয়ে না, সবার জন্য প্রযোজ্য এবং তোমার জন্য বিশেষভাবে প্রযোজ্য। মায়া যখন হাতছানি দেবে তখন তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না। মায়াকে মায়া বলে চিনতে হবে। এই চেনাই আসল চেনা। প্রসঙ্গক্রমে তোমাকে আরেকটি শ্লোক বলি। শ্লোকটি রচনা করেছেন চাকমুনির পুত্র। তার জন্মস্থান তক্ষশিলা। আহার নিদ্রা ভয় মৈথুনানি সমানি চৈতানি নৃণাং পশুনাম। আহার নিদ্রা ভয় মৈথুন পশু এবং মানুষদের ভিতরে সমভাবেই বিদ্যমান, কিন্তু মানুষ জ্ঞানী, আর এইখানেই তার বিশিষ্টতা। চাণক্যের এই শ্লোক সব মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু তোমার জন্য নয়। পশু এবং মানুষের ভিতর যা সমভাবে বিদ্যমান তোমাকে তা থেকে আলাদা করার চেষ্টা আমি করেছি। কতটুকু সফল হয়েছি আমি জানি না। আমার নিজের ধারণা বাবার সাধনা বিফলেই গেছে। তার পুত্র বর্তমানে পরম অধরার সন্ধান করছে না, সন্ধান করছে ইয়াকুবের। আমি হাত মুখ ধুতে গেলাম। আজ অনেকগুলো কাজ করতে হবে। ব্যাঙাচিকে খুঁজে বের করতে হবে। ব্যাঙাচিকে নিয়ে শুরু হবে অভিযান, ইন সার্চ অফ ইয়াকুব। যে কোনো অনুসন্ধানে দুজন থাকলে ভালো হয়। হিমালয়ে হিলারি একা ওঠেননি, সঙ্গে ছিল তেনজিং। দরজায় টকটক শব্দ হচ্ছে। তামান্না ফিরে এলো নাকি? আমি আগ্রহ নিয়ে বললাম, কে? ছক্কু গলা বের করল। সে কোকের বোতল ভর্তি করে চা নিয়ে এসেছে। সিগন্যাল না দিয়েই চা নিয়ে এলো। ব্যাপার কি? কী খবর ছক্কু? যে খবর ভালো। ছক্কু চায়ের বোতল নামিয়ে রাখলো, পরোটা ভাজির বাটি সাজিয়ে রাখলো। আজ দেখি পরোটা ভাজির সঙ্গে ডিমের অমলেট উকি দিচ্ছে। ওইখানেই শেষ না, আরেকটা বাটিতে ঝোল জাতীয় কিছু, সেখানে মুরগির ডানার হাড় ডুব দিয়ে আছে। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপার কী রে? ব্যাপার কিছু না। তুই দেখি রাজা বাচ্চার খাবার নিয়ে এসেছিস। করেছিস কি? 2 টাকা হলো আমার নাস্তার বাজেট। পরোটা ভাজি রেখে বাকি সব ফিরিয়ে নিয়ে যা। ছক্কু লজ্জিত মুখে বলল,
খান, আইজের খানা ফ্রি। ফ্রি কেন? আজ আমি খাওয়াইতেছি। ভালো। ঝোলের মতো ওই জিনিসটা কি? স্যুপ, মুরগির স্যুপ। হাত মুখ ধুয়ে খেতে বসলাম। পরোটা ছিঁড়ে মুরগির স্যুপে ভিজিয়ে খাচ্ছি। চক্ষু আনন্দিত চোখে আমাকে দেখছে। পরোটাগুলো আগুন গরম। স্যুপ জিনিসটা দেখতে কুৎসিত হলেও খেতে ভালো। আমি তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষ করে বললাম, খেয়ে আরাম পেয়েছি রে চক্ষু, এখন বল কী চাস? ঝটপট বলতে হবে, যা চাইবি তাই পাবি। কী চাস তুই? চক্ষু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমি চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললাম, আশ্চর্য, এরকম একটা সুযোগ মিস করলি? মুখ ফুটে কিছু চাইতে পারলি না? চক্ষু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সম্ভবত তার ধারণা হয়েছে সে বিরাট সুযোগ হেলায় হারিয়েছে। তোর কিছু চাইবার নেই? আছে। সেটা কি? একটা দোকান দিতে ইচ্ছা করে, চায়ের দোকান? জি না, স্টেশন দোকান। স্টেশনারি দোকান? যে নানান পদের বাজে মাল থাকবো। ভুল করলি। তোর বেটা যখন চাইবার তখন চাইলি না, এমন সুযোগ আর আসবো না। সুযোগ তো বারবার আসে না, হঠাৎ হঠাৎ আসে। মনে হচ্ছে সে কেঁদে ফেলবে। কাঁদুক। মানুষ হয়ে যখন জন্মেছে তখন কাঁদতে তো হবেই। মেসের ম্যানেজার খবর পাঠিয়েছে। রুলটানা কাগজ পেন্সিলে লেখা। মোটা এক আদমি দেখা করতে এসেছে। সিঁড়ি ভেঙে দোতলায় উঠবে না। তার ঘরে বসে আছে। লোকটাকে ভালো মনে হচ্ছে না। এখন কী করণীয়? আমি নিচে নেমে দেখি ব্যাঙাচি গভীর মনোযোগে বাসি খবরের কাগজ পড়ছে। ব্যাঙাচিকে আজ আরও মোটা লাগছে। তার গায়ের শার্টটা জমকালো, লাল নীল ফুল, লতাপাতা, সাপ খোক আঁকা। ব্যাঙাচি আমাকে দেখে মুখ ভর্তি হাসল। আমি বললাম, নাস্তা খেয়ে বের হয়েছিস? হুম। কী নাস্তা? পরোটা কয়টা ছিল? পরোটা না, আটার রুটি। 1.5 পিস রুটি। বলিস কি? রুটির সঙ্গে কি? পেঁপে ভাজি, আধা কাপ কমলার রস। ব্যাস, আর কিছু না? দোস্ত, আর কিছু না। তোর ভাবি আমাকে খেতে দেয় না। তার ধারণা খেতে না দিলে আমি বোধহয় আগের মতো হয়ে যাব। না খেলেও তুই ফুলতে থাকবি? অবশ্যই। এখন একবার ওজন নে, না খাইয়ে 7 দিন একটা ঘরে বন্দি করে রাখ, 7 দিন পর ওজন নে, দেখবি ওয়েট 11 কেজি বেড়েছে। সর্বনাশ! সারাক্ষণ পেটে ক্ষুধা নিয়ে ঘুরি। দোস্ত, ক্ষুধা কমে না। আমার জীবনের একটা শখ কি জানিস দোস্ত? একটাই শখ, মনের তৃপ্তিতে একবেলা খাবো। খিদে না মেটা পর্যন্ত খেয়েই যাব। মানুষের নানা রকম ভালো ভালো স্বপ্ন থাকে, আমার একটাই স্বপ্ন। জানি না স্বপ্ন সত্য হবে কি না। ইনশাল্লাহ হবে। তুই যদি 20,000 টাকা পেয়ে যাস তাহলে আমাকে ভালো মতো একবেলা খাওয়াবি। অবশ্যই খাওয়াবো। প্রমিস করছিস তো? হ্যাঁ, প্রমিস। তোকে আমি সাহায্য করব, জান দিয়ে সাহায্য করব। ওই লোকটাকে খুঁজে বার করব। পথে ঘাটে খুঁজলে হবে না, সিস্টেমেটিক্যালি খুঁজতে হবে, প্ল্যান করে এগুতে হবে। আয়, প্ল্যানটা করি। ব্যাঙাচির চোখ মুখ উজ্জ্বল করে বলল, চল কোনো একটা রেস্টুরেন্টে বসে প্ল্যান করি। তোর চেনা জানা কোনো রেস্টুরেন্ট আছে যেখানে বাকি দেবে? আমি বললাম, তোর ওই রেস্টুরেন্ট যাই, কাচ্চি রসা যেখানে খাস। ব্যাঙাচি মুখ করুণ করে বলল, ওই রেস্টুরেন্ট দুপুরের আগে খুলবে না। 500 টাকার একটা নোট পকেটে নিয়ে বের হয়েছিলাম, আরাম করে নাস্তা করব। তোর ভাবি পকেট সার্চ করে নিয়ে নিয়েছে। পকেটে স্কচ টেপ মারা 1 টাকার একটা নোটও নেই। মাঝে মাঝে মনের দুঃখে ভাবি, কাক হয়ে কেন জন্মালাম না। কাক হয়ে জন্মালে লাভটা কী হতো? মনের সুখে ময়লা খেতাম, ঢাকা শহরে আর যাই হোক ময়লার তো অভাব নেই। রেস্টুরেন্টের মোটামুটি একটা হুড়োহুড়ি পড়ে গেল। ছক্কুর ডিউটি পড়ল আমাদের খাওয়ানো। ব্যাঙাচি আমার দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, দোস্ত, তুই তো সাধারণ মানব না, মহামানব। আমি খুশি হয়েছি। যা প্রমিস করলাম, তোর ওই লোক না পাওয়া পর্যন্ত আমি দাড়িগোঁফ ফেলব না। যদি দাড়িগোঁফ ফেলি তাহলে আমি বাপের ঘরের না। আমি আবারও মুগ্ধ হয়ে ব্যাঙাচির খাওয়া দেখছি। শুধু আমি না, ছক্কু এবং জবেদ আলীও মুগ্ধ। এত তৃপ্তি নিয়ে যে কেউ খেতে পারে তাই আমার ধারণা ছিল না। মনে হচ্ছে খাওয়ার ব্যাপারটাকে সে উপাসনার পর্যায়ে নিয়ে এসেছে। দোস্ত,
খাওয়া শেষ করে তারপর কথা বল। খেতে খেতেই বলি, খাওয়া শেষ হতে দেরি হবে। তোর ওই লোক আগে কোথায় থাকতো বললি? অতীশ দীপঙ্কর রোড। তাহলে আমাদের অনুসন্ধানের সেন্টার হবে অতীশ দীপঙ্কর রোড। ওই লোক অতীশ দীপঙ্কর রোডের আশেপাশেই আছে। বুঝলি কি করে? বাড়ি ভাড়া করে যারা বাস করে তারা বাড়ি বদলালেও সেই অঞ্চলেই থাকে, দূরে যায় না। যে জিগাতলায় থাকে সে কখনো বাড়ি বদলে কলা বাগানে যাবে না, জিগাতলার আশেপাশেই ঘুরঘুর করবে। যুক্তি ভালো। আমাদের খোঁজ করতে হবে মুদির দোকানে, নাপিতের দোকানে। চায়ের স্টল? না, চায়ের স্টল না। বাড়ির আশপাশের চায়ের স্টলে শুধু ব্যাচেলাররা চা খায়। যার ঘর সংসার আছে সে বাড়ির পাশে চায়ের দোকানে চা খাবে না। সে বউকে বা মেয়েকে চা বানিয়ে দিতে বলবে। ওই লোকের বউ বা মেয়ে আছে কি না তা তো আমি জানি না। তাহলে একটা সমস্যা হয়ে গেল। যাই হোক, অসুবিধা হবে না। বিটের পোস্টম্যানকে ধরতে হবে। এদের স্মৃতিশক্তি ভালো হয়, নাম বলা মাত্র চিনে ফেলতে পারে। পোস্টম্যানের কথা আমার একবারও মনে হয়নি। রেশনের দোকান উঠে গেছে। রেশন শপ থাকলে সমস্যা হতো না। ভালো ভালো জিনিসই দেশ থেকে উঠে যাচ্ছে। ব্যাঙাচির খাওয়া শেষ হয়েছে। সে তৃপ্তির নিঃশ্বাস ফেলে চা দিতে বলল। তার পেটে নিশ্চয়ই এখনও খিদে আছে, তবে প্রবল খিদের সমস্যা মিটেছে তা বোঝা যায়। হেভি খেয়েছি দোস্ত, তোর কাছে অন্য ঋণ হয়ে গেল। যাই হোক, ঋণ শোধ করব, চিন্তা করিস না। বিষয়টা নিয়ে সিরিয়াস চিন্তা করছি। অতীশ দীপঙ্কর রোডের পোস্টম্যান হলো আমাদের সার্কেলের কেন্দ্রবিন্দু। তারপর ধীরে ধীরে সার্কেলটা বড় করব। 5 বছর আগে হলে লন্ড্রি থেকে চট করে বের করে ফেলা যেত। এখন আর যাবে না। ঢাকা শহরে লন্ড্রি নেই। লোকজন এখন আর ধোপাখানায় কাপড় ধোয় না। এটা তো লক্ষ্য করিনি। তোর লক্ষ্য না করলেও হবে, আমি করছি। ব্যাটাকে খুঁজে বের করার দায়িত্ব এখন আমার। তোর অন্য ঋণ শোধ দিতে হবে। চল উঠি, অ্যাকশনে নেমে পড়ি। যে খাওয়া খেয়েছিস, হাঁটতে পারবি তো? ব্যাঙাচি করুণ গলায় বলল, হাঁটতে পারবো না দোস্ত, রিক্সা নিতে হবে। এখন হাঁটলে আবার খিদে পেয়ে যাবে। অনেক কষ্টে খিদেটা চাপা দিয়েছি। রেস্টুরেন্টে বাকি খাওয়া যায়, বাকিতে রিক্সা পাওয়া কষ্টকর ব্যাপার। সম্ভব না বলেই আমার ধারণা। লিফট পাওয়া গেলে হতো। বিদেশে এইসব ক্ষেত্রে বুড়ো আঙ্গুল তুলে লোকজন দাঁড়িয়ে থাকে। কারোর দয়া হলে তুলে নেয়। বাংলাদেশে লিফট প্রথা চালু হয়নি। কার দায় পড়েছে নিজের কেনা গাড়িতে অন্যকে চড়ানো? অবশ্য এ জাতীয় পরিস্থিতিতে গাড়িওয়ালা মানুষদের কাছ থেকে মাঝে মধ্যে আমি উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি। শুধু উৎসাহব্যঞ্জক বললে ভুল হবে, খুবই উৎসাহব্যঞ্জক। যুদ্ধ নেই, কাজও নেই, আমি এগিয়ে গেলাম। তিনি মুখ ফিরিয়ে তাকালেন। আমি বললাম, স্যার, আপনার গাড়ির পিছনটা তো ফাঁকা। আপনি কি একজনকে পিছনে বসিয়ে ঢাকা নিয়ে যাবেন? তার খুব উপকার হয়। অফিসার কিছু বললেন না, একবার আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। ইতিমধ্যে ড্রাইভার সিগারেট নিয়ে ফেলেছে। তিনি সিগারেট নিয়ে প্যাকেট খুলে সিগারেট বের করতে শুরু করেছেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে যাচ্ছে। তিনি ড্রাইভারকে নিচু গলায় কী যেন বললেন। ড্রাইভার অত্যন্ত বিস্মিত হয়ে নেমে এলো। জিপের পিছনটা আমাকে খুলে দিল। আমি উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। সেই অফিসার আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলেন, আমি সিগারেট খেলে ধোয়াতে আপনার কি অসুবিধা হবে? আমি বললাম, অসুবিধা হবে না স্যার, বরং সুবিধা হবে। অনেকক্ষণ সিগারেট খাচ্ছি না, আপনার সেকেন্ড হ্যান্ড ধোয়া পাবো। তিনি তার পকেট থেকে বের করে আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, নিন, সিগারেট নিন। আমি সিগারেট নিলাম। তিনি জিপের ড্যাশবোর্ডে কী একটা টিপলেন। অমনি ক্যাসেটের রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে গেল। বধূ কোন আলো লাগলো চোখে। মিলিটারি জিপ হুশহাস করে অনেক সময় আমার পাশ দিয়ে বের হয়ে গেছে। সেখান থেকে কখনো রবীন্দ্রসঙ্গীত ভেসে আসতে শুনিনি। আমার ধারণা মিলিটারি জিপে ক্যাসেট বাজানোর যন্ত্রই থাকে না, আর থাকলেও ট্রাম্পেট জাতীয় বাজনা বাজবে, রবীন্দ্রনাথ না। আমি বললাম, স্যার, আমাকে ক্যান্টনমেন্টের কাছাকাছি যে কোনো জায়গায় নামিয়ে দিলে হবে। বিষণ্ণ চেহারা ভদ্রলোক তার জবাব দিলেন না। মনে হচ্ছে তিনি আপন মনে গান শুনছেন। ক্যান্টনমেন্টের কাছাকাছি তিনি আমাকে নামিয়ে দিলেন না। গাড়ি প্রথমেই চলে গেল ক্যান্টনমেন্টের ভিতরে। স্যালুটের পর স্যালুট পড়তে লাগলো। ভদ্রলোক যে বিরাট বড় দরের কেউ এখন বুঝলাম। তিনি জিপ থেকে নামলেন। ড্রাইভারকে বললেন, ওনাকে তার বাড়িতে পৌঁছে দাও।
আমি বললাম, স্যার কোনো দরকার নেই, আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে। ভদ্রলোক বললেন, অনেক রাত হয়েছে, আপনাকে বাসায় পৌঁছে দেবে, কোনো সমস্যা নেই। নিন, আরেকটা সিগারেট নিন। ওয়ান ফর দ্য রোড। আচ্ছা, রেখে দিন, প্যাকেটটা রেখে দিন। আমি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছি, আজ লোভে পড়ে কিনে ফেলেছি। ড্রাইভার অবশ্যি আমাকে আমার মেস পর্যন্ত নিয়ে গেল না। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের করে সামান্য এগিয়ে কঠিন ব্রেক করে গাড়ি থামালো। তার চেয়ে কঠিন গলায় বলল, নামেন। আমি বিনীত ভঙ্গিতে ড্রাইভারকে বললাম, ভাই সাহেব, আপনার না আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে যাবার কথা? নামতে বলছি, নামেন। আমি হুড়মুড় করে নেমে পড়লাম। মিলিটারি মানুষ রেগে গিয়ে চড়থাপ্পড় মেরে বসতে পারে, কি দরকার? কাজেই আমাদের দেশের গাড়িওয়ালারা পথচারীদের প্রতি একেবারেই যে দয়া দেখান না তা না, মাঝে মাঝে দেখান। সেই মাঝে মধ্যেটা আজও হতে পারে। মিষ্টি কথায় চেরা ভেজে না বলে গাড়িওয়ালাদের মন ভিজবে না কেন? গাড়িওয়ালাদের মন এমনিতেই খানিকটা ভেজা অবস্থায় থাকে। আমি ব্যাঙাচিকে নিয়ে গাড়ির সন্ধানে বের হলাম। আমাদের টার্গেট ঝকঝকে নতুন গাড়ি, দামি গাড়ি। যেসব গাড়ি পছন্দ হচ্ছে তার কোনোটাই দাঁড়াচ্ছে না, হুশ করে চলে যাচ্ছে। আমি ব্যাঙাচিকে আমার সঙ্গে রাস্তায় দাঁড়া করাতে রাজি করতে পারলাম না। সে চোখ কপালে তুলে বলল, দোস্ত, তুই কি পাগল হয়ে গেলি নাকি? গাড়ি আমাকে চাপা দিয়ে চলে যাবে, তুই শেষ মুহূর্তে লাফ দিয়ে পার পাবি, আমি তো লাফও দিতে পারি না। ব্যাঙাচি চিন্তিত মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। আমি দুহাত মেলে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। দেখতে দেখতে ফল পেলাম। প্রায় নতুন একটা পাজেরো জিপ আমার সামনে এসে দাঁড়ালো। লোকটি মাথা বের করে বলল, কি ব্যাপার? ভদ্রলোককে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বুঝতে পারছি না। সানগ্লাস খুললে হয়তো চিনতে পারবো। আপনি কি চাচ্ছেন? স্যার, আমরা দুই বন্ধু আপনার কাছে লিফট চাচ্ছি। আমাদের অতীশ দীপঙ্কর রোডে নামিয়ে দিন। লিফটের জন্য হাত উঁচিয়ে গাড়ি থামালেন? জি। আসুন, উঠে আসুন, আপনার বন্ধুকেও ডাকুন। ব্যাঙাচি গাড়িতে উঠতে উঠতে ফিসফিস করে আমাকে বলল, দোস্ত, তোর প্রতিভা দেখে আমি মুগ্ধ। তুই তো মানব না, মহামানব। গাড়িতে লোকজন না থাকলে আমি তোর পায়ের ধুলা নিতাম। গাড়ি অতীশ দীপঙ্কর রোডের দিকে গেল না, রমনা থানার সামনে থামল। চশমা পরা ভদ্রলোক বললেন, আপনারা নামুন, আমি আপনাদের পুলিশের কাছে হ্যান্ডওভার করব। আমি অবাক হয়ে বললাম, কেন? আমাকে চিনতে পারছেন না? চেনা চেনা লাগছে। আপনি কি বিখ্যাত কেউ? আমি বিখ্যাত কেউ না। আগে একদিন আপনি আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করেছিলেন। আমি গাড়ির কাজ তুলে দিলাম। আপনি বাইরে থেকে ভেঙচি কাটছিলেন, নানান অঙ্গভঙ্গ করছিলেন। এখন চিনতে পারছেন? জি, এখন পারছি। চোখে সানগ্লাস থাকায় চিনতে অসুবিধা হচ্ছিল। আজ আবার গাড়ি আটকেছেন। ইউ আর এ পাবলিক নুইসেন্স। পুলিশের উচিত আপনাদের সম্পর্কে খোঁজখবর করা। ব্যাঙাচি শুকনো গলায় বলল, স্যার, আপনি কিছু মনে করবেন না, আমরা হেঁটে হেঁটে অতীশ দীপঙ্কর রোডে চলে যাব। হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি চলে যান, আপনাকে শুধু শুধু দেরি করিয়ে দিলাম। আমরা দুই বন্ধু আন্তরিক দুঃখিত। আওয়ার অ্যাপোলজি। অ্যাপোলজিতে কাজ হলো না। রমনা থানায় সেকেন্ড অফিসার বিরস মুখে আমাদের হাজতে ঢুকিয়ে দিলেন। এছাড়া তার উপায় ছিল না। যে ভদ্রলোক আমাদের নিয়ে এসেছেন তিনি এক প্রতিমন্ত্রীর শালা। মন্ত্রীর শালাদের ক্ষমতা মন্ত্রীদের চেয়েও অনেক বেশি থাকে। মন্ত্রী তার পাজেরো গাড়ি নিয়ে যত ঘোরেন, তার শালা তার চেয়ে বেশি ঘোরেন, এটাই নিয়ম। ব্যাঙাচি পুরোপুরি হকচকিয়ে গেছে। তার করুণ মুখ দেখে মায়া লাগছে। কেঁদে টেঁদে ফেলবে কিনা বুঝতে পারছি না। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। সম্ভবত এটাই তার প্রথম হাজতবাস। ব্যাঙাচি হতভম্ব গলায় বলল, দোস্ত, সর্বনাশ হয়ে গেল তো। আমি হাই তুলতে তুলতে বললাম, সর্বনাশের কি আছে? তোর ভাবি যখন শুনবে আমি হাজতে, তখন অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? ভাবি খুশিও হতে পারে। হাজতে থাকে মানে খাওয়া দাওয়া বন্ধ। ভাবির তো খুশি হবারই কথা। হাজতে খাওয়া দাওয়া বন্ধ মানে? এরা খেতে দেয় না। পার হেড 1 টাকা 50 পয়সা বাজেট। এই টাকায় কি খাবি? এর আগে একবার হাজতে আমি সারাদিনে একটা কলা খেয়েছিলাম, অবশ্য বেশ বড় সাইজ কলা। তুই কি এর আগেও হাজতে ছিলি নাকি? থাকি মাঝে মধ্যে। কি সর্বনাশ বলিস কি? তোর সঙ্গে মেশা তো ঠিক হয়নি। এবার ছাড়া পাবার পর আর মিশিস না। ছাড়া পাবো কিভাবে? আত্মীয়স্বজনদের মধ্যে পুলিশের বড় কর্তা কিংবা মন্ত্রী প্রতিমন্ত্রী কেউ আছে? না।
মন্ত্রী প্রতিমন্ত্রী শালাদের কারোর সঙ্গে মহব্বত আছে? তোর ভাবির থাকতে পারে, আমার নেই। শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচিত কেউ কি আছে যে তোকে চেনে? আমার জানা মতে নেই, তবে তোর ভাবির থাকতে পারে, ওর কানেকশন ভালো। তাহলে টেলিফোন করে ভাবিকে বল, ভাবি একটা কিছু ব্যবস্থা করবে। সর্বনাশ, তোর ভাবিকে জানানোই যাবে না। আমি হাজতে আছি শুনলে কারবালা হয়ে যাবে। পুলিশ শুনেছি ঘুষ খায়, এরা খাবে না। প্রতিমন্ত্রী শালা এসে আমাদের দিয়ে গেছে, তো পুলিশ এখন আর ঘুষ খাবে না। তবে আমাদের নিজে থেকেই উচিত পান খাওয়ার জন্য তাদের কিছু দেওয়া। মারের হাত থেকে বাঁচার জন্যই দিতে হবে। ব্যাঙাচি আঁতকে উঠে বলল, মারবে নাকি? মারবে তো বটেই, কথা বের করার জন্য মারবে। ইন্টারোগেশনের টাইমে হেভি ধোলাই দিতে পারে। তোর সঙ্গে কথা বলছে স্বাভাবিকভাবেই বলছে, আচমকা গদাম করে তলপেটে এক ঘুষি। বলিস কি, ইন্টারোগেশন কখন হবে? ওসি সাহেবের সময় হলেই হবে। যত দেরিতে ওনার সময় হবে ততই ভালো। এত দুশ্চিন্তা করে লাভ নেই, ঘুমিয়ে থাক। হিমু, বল। দোস্ত, তুই কিছু মনে করিস না, তোকে একটা সত্যি কথা বলি। তোর সঙ্গে মেশা আমার ঠিক হয়নি, বিরাট ভুল হয়েছে। গ্রেট মিস্টেক। তোকে ভালো মানুষের মতো দেখালেও তুই আসলে ডেঞ্জারাস। আর মিশিস না। মিশিস না বললেই তো হবে না, তুই আমার বাল্যবন্ধু। বিপদের সময় বাল্যবন্ধু বৃদ্ধবন্ধু কোনো ব্যাপার না। এটাও ঠিক বলেছিস। দোস্ত, এখানে বাথরুমের কী ব্যবস্থা? আমার টেনশনে বাথরুম পেয়ে গেছে। ছোট বাথরুম হলে এক কোণায় বসে পড়। হাজতের সেলে ছোট বাথরুম করা যায়, কেউ কিছু বলে না। বড়টা হলে সমস্যা আছে। কি সমস্যা? সেন্ট্রিকে ডাকতে হবে, তার যদি দয়া হয় বাথরুমে নিয়ে যাবে। দয়া না হলে দয়া তৈরি করার সিস্টেম আছে, টাকা দিলে দয়া তৈরি হয়। আমাদের সঙ্গে তো টাকা নেই। তোর কি বড়টা পেয়েছে? দেখি সেন্ট্রিকে ডাকি, যদি রাজি না হয়। দোস্ত, আমার পানির পিপাসা পেয়েছে। এখানে পানি খাবার সিস্টেম কি? বাথরুমে যখন নিয়ে যাবে ওই সময় পানি খেয়ে নিবি। ব্যাঙাচি করুণ চোখে তাকিয়ে আছে, তার কপাল ঘামছে, ঠোঁট শুকিয়ে গেছে। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।